নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্টবেঙ্গলের প্রফেসর কার্লেস কোয়াদ্রাত কীরকমভাবে ইস্টবেঙ্গল দলটাকে এই বছর খেলালো, কতটা ইস্টবেঙ্গল সফল হয়েছে কার্লেসের আমলে, সেই নিয়ে তো অবশ্যই আলোচনা করব। খুব ভালো লাগবে ভিডিওটা, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তার সাথে কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেট এবং ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাই সকলে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। ইস্টবেঙ্গল দলের 2023-24 সিজনটা কিন্তু সত্যিই একটা স্বপ্নের সিজন কাটালো, কারণ কোচ কার্লেস কোয়াদ্রাত আসার পর কিন্তু দলকে পুরোপুরি বদলে দিয়েছে। সেই বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে নিয়ে তো অবশ্যই আলোচনা করব। আর এক বছর কিন্তু আজকে পূর্ণ হয়ে গেল ইস্টবেঙ্গল দলের কোচের অভিযান। তো এক বছরে কিন্তু কোচ যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এই দলকে নিয়ে। ঠিক তোমাদের মনে থাকবে যখন কোচ প্রথম কলকাতায় এসেছিল, প্রচুর সমর্থকেরা কিন্তু ওয়েলকাম জানাতে গিয়েছিল কোচকে, এবং তারা প্রথম চেয়েছিল যে আমরা ডার্বি জিততে চাই। একটাই আবেদন প্রফেসরের কাছে, আমরা ডার্বি জিততে চাই, আমরা কিন্তু আপনার হাতে হাত মিলিয়ে কিন্তু লড়াইটা আবারও মাঠে করতে চাই। তো সেই ডার্বি জিতিয়েছিল কোচ। তারপরে কিন্তু স্বপ্ন যে আমরা ট্রফি জিততে চাই। আমরা অনেক দিন ট্রফি পাইনি, ট্রফির খুব কাছাকাছি গিয়ে আমাদের কিন্তু ব্যর্থ হতে হয়েছে, কিন্তু ট্রফিটা আমাদের জেতানো জিততে হবে। আপনিই একমাত্র পারেন, আপনিই ভরসা দিয়েছেন যে এই দল ঘুরে দাঁড়াতে পারবে। সেই ট্রফিটাও কিন্তু ইস্টবেঙ্গল পেয়েছে, আরও একটা টুর্নামেন্টের রানার্স হয়েছে। তো যদি প্রথমে আমরা ইস্টবেঙ্গল দলের এবছরের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো 2022-23 সিজনে কিন্তু ইস্টবেঙ্গল দল 26% ম্যাচ জিতেছিল, আর 2023-24 সিজনে ইস্টবেঙ্গল দল কোচ কার্লেস কোয়াদ্রাতের আমলে কিন্তু 45% ম্যাচ জিতেছে। তো দলে যে পরিবর্তন হয়েছে সেটুকু আমরা বুঝতে পারছি। আর অন্যান্য বছরে ইস্টবেঙ্গল 20 পয়েন্টের বেশি কোনোদিন আইএসএলে পেতো না, এবছরে সর্বাধিক 24 পয়েন্ট পেয়েছে, আরও কিছু পয়েন্ট পেতে পারতো। তোমাদের মনে থাকবে বেঙ্গালুরু ম্যাচ, উড়িষ্যা ম্যাচ, সেই দুটো ম্যাচে যদি ন্যায্যভাবে ম্যাচ ইস্টবেঙ্গল পয়েন্ট পেত তাহলে পয়েন্টের সংখ্যা বাড়তো এবং তারা কিন্তু টপ 6-এ এবছর কোয়ালিফাই করে যেত। তো যেটা হয়নি সেটা মেনে নিতে হবে। 24 পয়েন্ট কিন্তু ইস্টবেঙ্গল সর্বাধিক পেয়েছে, এবং এই আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গল 27টা গোল করেছে, যেইটা কিন্তু আইএসএলে আসার পর থেকে ইস্টবেঙ্গলের সর্বাধিক গোল। 27টা গোল কিন্তু ইস্টবেঙ্গল করেছে। এবং যে জিনিসটা নিয়ে প্রতি বছরই সমস্যা হয়, এবছরে সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু কেরালা ব্লাস্টার্স থেকে গোলকিপার সাইন করিয়েছিল প্রসেকান সিং গিলকে। সে কিন্তু আইএসএলে 7টা ক্লিনশিট রাখতে পেরেছিল। তো খুবই ভালো সময় গেছে কিন্তু গিলের জন্য। এরপর যদি আমরা একটুখানি কলকাতায় যে ম্যাচগুলো হয়েছিল সেই ম্যাচগুলো হোম ম্যাচে জয়ের রেকর্ড নিয়ে কথা বলি, তো 2022-23 সিজনে কিন্তু 20% হোম ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল, কিন্তু 2023-24 সিজনে সেই রেকর্ডটা গিয়ে দাঁড়িয়েছে 47%। তো সেই জায়গাতে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে। হোম ম্যাচগুলোতে কিন্তু ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলেছে। এবং যদি হোম রেকর্ড এবং সবথেকে বড় রেকর্ড নিয়ে ইস্টবেঙ্গলের কথা বলা যায়, এই সিজনে 5-0 নর্থ ইস্টকে কিন্তু ইস্টবেঙ্গল হারিয়েছে। এবং অ্যাওয়ে রেকর্ডে নিয়ে যদি কথা বলা যায়, সেখানে কিন্তু 4-2 গোলে কেরালা ব্লাস্টার্সকে ইস্টবেঙ্গল হারিয়েছে। এবং দল প্লে অফ খেলেছে, দল সেমিফাইনাল খেলেছে, ফাইনাল খেলেছে, সব রকমই খেলে নিয়েছে এই সিজনে। এবং অনেক দিন বাদে 2019 সালের পর কিন্তু এবছরে এসে ইস্টবেঙ্গল 2023-24 সিজনে নন্দকুমারের সেই গোল, সেখান থেকে ডার্বি জিতেছিল, অনেক দিন বাদে ডার্বি জিতেছিল। তো কোচ যে একটা সঠিক কাজই করেছে এবং দলকে নিয়ে যতটা পেরেছে কোচ করেছে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, আমরা জানতাম যে এই দলে অনেক প্লেয়ার তারা কিন্তু ঠিকঠাক চলে না, তাদের নিয়েও কিন্তু কোচ এরকম একটা ফলাফল করেছে। এরপরও অনেকে কোচকে দোষারোপি করে, সেগুলো তো চলবেই, সেগুলো তাদের কাজ। কিন্তু কোচকে যে সকলে ভালোবাসে, মন থেকে ভালোবাসে এবং এই কোচের উপর ভরসা রাখে, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। যেভাবে হোম ম্যাচগুলোতে কোচের জন্য সাপোর্ট করা, টিমের সাপোর্ট করা, টিমের জন্য এসে গলা ফাটানো, সেটা কিন্তু ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছিল একটা সময় পর্যন্ত। তোমাদের মনে থাকবে 2022-23 সিজনে কেউ যখন সরবে সেদিন গ্যালারি ভরবে, এরকম কিন্তু বেশ কিছু ব্যানার, প্ল্যাকার্ড, ডার্বি ম্যাচে সমর্থক অনেক কমে গিয়েছিল। সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। কোচ কিন্তু আশা দেখিয়েছে নেক্সট সিজনে কিন্তু আরও ভালো ইস্টবেঙ্গল শক্তিশালীভাবে ফিরে আসবে। এবং তোমরা দলের পাশে থেকো, কোচের পাশে থেকো, তাহলে কিন্তু দল ঠিক লক্ষ্যমাত্রায় পৌঁছাবে। তো
তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার আপডেটের খবরের দিকে চলে আসার আগে আরেকটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলে নিই। তো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু সেমিফাইনালে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে, তোমাদের জানিয়েছিলাম। তো ইস্টবেঙ্গল সি গ্রুপ থেকে কোয়ালিফাই করেছিল। ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হবে বি গ্রুপের যারা চ্যাম্পিয়ন অর্থাৎ কেরালার মুথুট ফুটবল একাডেমি, তাদের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ হবে। এখনও পর্যন্ত ডেট কিছু জানা যায়নি, সময় কিছু জানা যায়নি, এবং যতটা জানা যাচ্ছে মুম্বাইয়ের কিন্তু এই সেমিফাইনাল ম্যাচটা হবে, এবং যে 4টে দল সেমিফাইনালে উঠেছে সেই 4টে দল কিন্তু নেক্সট জেনারেশন কাপ খেলবে। তো নেক্সট জেনারেশন কাপ কিন্তু ইস্টবেঙ্গল আরও দল গঠন করতে চাইছে। আরও বেশ কিছু ইয়াং ফুটবলার রিলায়েন্স ফাউন্ডেশনে যারা ভালো খেলেছে তাদের সঙ্গে কথাবার্তা অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে। অন্তত 3জন প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করাতে চাইছে, এবং তারা কিন্তু পরবর্তী সময় রিজার্ভ দল এবং সিনিয়র দলেও সুযোগ পাবে। তো সেরকমভাবেই কথাবার্তা চলছে 3জনের সঙ্গে। তো মোটামুটি ডিল ডান হয়ে গেলেই তোমাদের জানিয়ে দেবো কোন সেই প্লেয়াররা। তো আর একটু অপেক্ষা করে থাকো, ভালো কিন্তু বেশ কিছু প্লেয়ার আসতে চলেছে ইস্টবেঙ্গল দলে। তো এরপর যদি আমরা সরাসরি একটু ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি, তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে জামশেদপুরের বিদেশি প্লেয়ার এলসিনোর সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে চেন্নাইন এফসি। যে কোনো মুহূর্তে কিন্তু এই ডিল ডানটা হয়ে যাবে। তো সেইভাবেই কিন্তু আজকে যে সমস্ত খবরগুলো বেরিয়ে আসছে, 33 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডার এলসিনোকে কিন্তু চেন্নাইন এফসি সাইন করিয়ে নিয়েছে, এবং চেন্নাই কিন্তু একটা সত্যি বস দুর্দান্ত দল গঠন করতে চাইছে। তাদের রায়ান এডওয়ার্ডস দুর্দান্ত ফুটবল খেলেছে, ডিফেন্সের অন্যতম স্তম্ভ। তার সঙ্গে এলসিনোকে জুড়ে দেওয়া মানে ডিফেন্স লাইনটা খুবই শক্তিশালী হয়ে গেল। এছাড়া খুব ভালো ভালো ভারতীয় বেশ কিছু প্লেয়ারকে তারা তুলছে, বিদেশি প্লেয়ারও ভালো রকম আনার চেষ্টা চালাচ্ছে, এবং তারা যে বিদেশি ক্লাবের সঙ্গে পার্টনারশিপ করেছিল সেই বিদেশে গিয়ে প্রি সিজন করা, সেখানে ফ্রেন্ডলি ম্যাচ খেলা, সেরকম পুরো পরিকল্পনায় নেক্সট সিজনের জন্য তৈরি করে নিয়েছে। তো নেক্সট ইয়ার চেন্নাই যে খুব ভালো একটা দল গঠন করতে চাইছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এরপরে যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়েই কথা বলি, আরও একজন বিদেশি প্লেয়ার মরক্কোর উইঙ্গারের প্লেয়ার নোয়া সাদুইকে যে কেরালা ব্লাস্টার সই করাতে চলেছে তোমাদের বলেছিলাম। তো সেই সিগনেচারটা যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং একটা বড় সিগনেচার হয়েছে। 3 বছরের ডিলে কিন্তু কেরালাতে সাইন করেছে নোয়া সাদুই। 2 বছরের কন্ট্যাক্ট, 1 ইয়ার কন্ট্যাক্ট এক্সটেনশনের ট্রিগারটা রয়েছে কেরালার কাছে, এবং সে প্রতি বছর 3 কোটি টাকা স্যালারি পাবে, প্লাস তারপরও আরও বেশ কিছু ফেসিলিটি। মানে একটা বিরাট বড় সিগনেচার কেরালা কমপ্লিট করে ফেলেছে। তো নোয়া সাদুই কিন্তু নেক্সট সিজন থেকে আমরা কেরালার জার্সি গায়ে দেখতে পেতে চলেছি। এবং ইস্টবেঙ্গলে যে একজন ভারতীয় প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে তোমাদের জানিয়েছিলাম, হায়দ্রাবাদ এফসি 24 বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার মাখান ছোটে। তো মাখান ছোটের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা অ্যাডভান্স লেভেলে গেছে। এবার মাখান ছোটের সঙ্গে কন্ট্রাক্ট হায়দ্রাবাদের অনেক দিন রয়েছে, কিন্তু মাখান ছোটে তোমাদের যেরকমটা বলেছিলাম হায়দ্রাবাদের ট্রান্সফার ব্যান, স্যালারি প্রবলেম। তো মাখান ছোটে মোটামুটি সে অ্যাপ্লাই করে দিয়েছে, খুব তাড়াতাড়ি সে কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হয়ে কিন্তু ইস্টবেঙ্গলে যোগদান করার সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়া মাখান ছোটের কাছে কিন্তু আরও একটা বড় ক্লাবের অফার রয়েছে, এটুকুও মাথায় রাখতে হবে। কিন্তু ইস্টবেঙ্গল যেভাবে তার সামনে প্রজেক্টটা তুলে রেখেছে, তো সেক্ষেত্রে মাখান ছোটের ইস্টবেঙ্গল জার্সি পরার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে। তবুও আমরা অপেক্ষা করব শেষ পর্যন্ত ডিল ডান। মানে ওই কথাটা শোনার জন্য যেভাবে দেবজিতের সাইনিং কমপ্লিট, প্রভাত লাগরা সাইনিং কমপ্লিট, তো সেইভাবেই কিন্তু আমরা চাই মাখান ছোটেকেও কমপ্লিট করে ফেলুক ইস্টবেঙ্গল। আর তোমরা কারা কারা মাখান ছোটেকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।